সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিজ্ঞান বড়ুয়া, সহকারী শিক্ষক, বিজ্ঞান ও গণিত, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। তো এই করোনাকালীন দুর্যোগে আশা করি তোমাদের অনেকেরই মন ভালো নেই, আর অনেকে স্কুলে যাচ্ছ না বা তোমাদের লেখাপড়ায় অনেক পিছিয়ে গেছে। তারপরও আশা করি সবাই ঘরের মধ্যে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো যাতে তোমরা এই করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকার সত্ত্বেও বাসায় কিছুটা নিজেকে নিজে পড়ে নিজের লেখাপড়া ইমপ্রুভ করতে পারো, সেই লক্ষ্যে আমি তোমাদের সাহায্য করার এবং সহযোগিতার মন মানসিকতা নিয়ে আমি অনলাইন ক্লাস এসেছি, বা তোমাদেরকে একটু সাহায্য করার মন মানসিকতা নিয়ে আজকের আমার এই অনলাইন ক্লাসের ক্ষুদ্র প্রয়াস। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের যে আলোর ঘটনা, সেই বিষয়ে কিছুক্ষণ আলোকপাত করব। প্রথমে আসো, আমরা এই অধ্যায়ে লেখা আছে আলোর ঘটনা। তো এই যে আলোর ঘটনাটা লেখা আছে, আমরা ছোটকাল থেকে কম বেশি সবাই আলোর সাথে পরিচিত। আমরা সকালে যখন ঘুম থেকে উঠি তখনই আমরা আমাদের চারপাশে আলো দেখতে পাই। যেমন আমি যে এখন দাঁড়িয়ে আছি, তোমরা আমাকে যে দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আলো। এই সূর্য থেকে যখন আলো আসে সেটাও আলো, বাইরে যে আমি দেখতে পাচ্ছি সেটাও আলো, ঠিক আছে। এই যেখানটা লাইট রয়েছে সেই লাইট থেকে যেটা আসে সেটাও আলো। তো আমরা যেখানে সেখানে আলোর প্রভাব দেখে থাকি। তো আমরা এখন জানবো আলো জিনিসটা আসলে কি। তো আসো, ষষ্ঠ শ্রেণীর তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের মধ্যে পাঠ 1 এবং 2 এর মধ্যে লেখা আছে আলো কিভাবে চলে এবং আলোর সামান্য কিছু বর্ণনা। তো প্রথমে আমরা আসি আলো কি সে বিষয়ে জানব। প্রথমে আসো, আমি লিখেছি এখানে বাহ্যিক যে শক্তির প্রভাবে আমরা কোনো বস্তু দেখতে পাই তাকে আলো বলে। অর্থাৎ যখন বাহ্যিক কোনো শক্তির প্রভাবে আমরা কোনো একটা বস্তুকে দেখি, যেমন তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে আলো। এখন যদি অন্ধকার হতো, আমার সামনে যদি ক্যামেরাও থাকতো, তোমরা কি আমাকে দেখতে পারতে? অবশ্যই না, কারণ এখানে আলো বলে একটা কথা রয়েছে। তো যেই শক্তির প্রভাবে তোমরা এখন আমাকে সরাসরি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আলো, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ বাহ্যিক যেই শক্তির প্রভাবে আমরা কোনো বস্তু, অর্থাৎ তোমরা আমাকে দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আলো, বা তাকে আলো বলে। আশা করি তোমরা আলো জিনিসটা কি বুঝতে পেরেছ। এবার আসো, আমরা দেখব আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে যায় বা চলে। তো আমরা জানি আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে যায় বা চলে। অর্থাৎ সূর্য থেকে যখন আলো আসে, সে আলোটা প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এটা কি সবাই বোঝা গেছে? আচ্ছা, আমরা এখন এই পার্ট 1 আর 2 এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে রাখবো, ঠিক আছে। তো আসো সবাই দেখো, আমি এখানে লিখেছি কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে পড়ে
কেবলই আমরা সে বস্তুকে দেখতে পাই। অর্থাৎ যখন কোন একটা বস্তু থেকে আলোটা এসে আমাদের চোখের রেটিনায় প্রবেশ করে, আমরা কেবল সে বস্তুকে দেখতে পাই। তা না হলে দেখো, এখন যদি রাত হতো, তোমরা কি আমাকে দেখতে পারতে? অবশ্যই পারতে না। কারণ কোন একটা বস্তু থেকে আলো এসে আমাদের চোখে বা তোমাদের চোখে যে রেটিনা আছে, সেই রেটিনায় প্রবেশ করলে কেবল আমরা সেই বস্তু দেখতে পাই। তো রাতের বেলা কোন একটা বস্তু থেকে আলো এসে আমাদের চোখে রেটিনার মধ্যে পড়ে না, তাই আমরা সেই বস্তুটা দেখতে পাই না। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। এবার 2 নম্বর আসো। আলো হচ্ছে এক প্রকার শক্তি। তো অনেক প্রকার শক্তি রয়েছে, যেমন শব্দ শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, চৌম্বক শক্তি। ঠিক আছে? মোট 9টা রূপ রয়েছে। তার মধ্যে আলো হচ্ছে একটি, সে আলো হচ্ছে এক প্রকার শক্তি। ঠিক আছে? আচ্ছা, এবার 3 নম্বরে আসো। কোন বস্তু আলোর গতিতে যদি চলে, তবে 1 সেকেন্ডে পৃথিবীর চারদিকে এটি প্রায় 7 বার, 1 সেকেন্ডে প্রায় পৃথিবীকে সম্পূর্ণ 7 বার ঘুরে আসতে পারবে। আলো 1 সেকেন্ডে যেই দূরত্ব অতিক্রম করে, কোন একটা বস্তু যদি সেই বেগ নিয়ে চলে, তবে সেই বস্তুটি 1 সেকেন্ডে পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করতে পারবে, মাত্র 1 সেকেন্ডে। বুঝে গেছে? অর্থাৎ আলোর বেগ অনেক 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 বেশি বলে সে 1 সেকেন্ডে প্রায় পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করতে পারবে। বুঝছো? আচ্ছা, এবার আসো 4 নম্বরে। পৃথিবীতে যে সকল আলো রয়েছে, সকল আলোর যে উৎস, সে আলোর উৎস হলো সূর্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে 5 নম্বরে আসো। আলো সর্বদা সরলরেখা বরাবর চলে। অর্থাৎ আলো কখনো বক্ররেখা বা বাঁকা রেখা পথে চলে না। আলো সর্বদা সোজা পথে চলে। তোমরা এগুলো ক্লাস 3-তে, 4-এ, 5-এ শিখে এসেছো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো। আলোর যে সরলরৈখিক বা সরলরেখা বরাবর চলে, সে আলোর সরলরৈখিক যে পথ, সে সরলরৈখিক পথকে আলোক রশ্মি বলে। বুঝছো এটা? অর্থাৎ আলো যে সরল পথে চলে, তার যে গতিপথ, সেই গতিপথকেই বলে, অর্থাৎ সরলরৈখিক পথকেই বলে আলো রশ্মি। এটা তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো পার্ট 3। আমরা এই অধ্যায়ে পার্ট 3 বিষয় নিয়ে আলোচনা করব। পার্ট 3 এর মধ্যে রয়েছে 3 আমরা লিখেছি উজ্জ্বল বস্তু কাকে বলে। আচ্ছা, আমরা উজ্জ্বল বস্তু বলতে কি বুঝি বা উজ্জ্বল বস্তু কাকে বলে। ওকে, আসো। যেই সব বস্তুর নিজের আলো আছে, ঠিক আছে, তাদের উজ্জ্বল বস্তু বলে। যেমন একটু উদাহরণ দিয়ে বলি, যেমন সূর্য, কারণ তার নিচে আলো রয়েছে বা তার নিজস্ব আলো রয়েছে, তাই সূর্য হবে একটি উজ্জ্বল বস্তু। শুধু সূর্য নয়, সূর্যের মতো যতগুলো নক্ষত্র রয়েছে, যতগুলো জ্যোতিষ্ক মণ্ডলী রয়েছে, সবগুলো হচ্ছে উজ্জ্বল বস্তু, কারণ এদের নিজস্ব আলো রয়েছে। আবার তাই বলে তোমরা বলে ফেলিও না চাঁদ একটি উজ্জ্বল বস্তু।
চাঁদ কখনো উজ্জ্বল বস্তু হবে না, কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্য থেকে ধারকৃত আলো নিয়ে নিজেকে আলোকিত করে। চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো থাকে না, তাই চাঁদ কখনো উজ্জ্বল বস্তু হবে না। ওকে, এবার আসো অনুজ্জ্বল বস্তু কাকে বলে। যেই সব বস্তুর নিজের কোনো আলো নেই, অর্থাৎ অন্য বস্তু হতে আলো এরা প্রতিফলিত করে, তাদেরকে অনুজ্জ্বল বস্তু বলে। যেমন চাঁদ, কারণ চাঁদের নিজের কোনো আলো নেই। সে চাঁদ মামা সূর্য থেকে আলো নিয়ে ধার করে প্রতিফলিত করে, তাই চাঁদকে বলা হবে অনুজ্জ্বল বস্তু। বুঝা গেছে? তো শুধু চাঁদ নয়, পৃথিবীর যে সকল বস্তু রয়েছে প্রায় সকল বস্তুই হচ্ছে অনুজ্জ্বল বস্তু, কারণ কোন বস্তুর মধ্যে আসলে নিজের আলো থাকে না, শুধুমাত্র সূর্য এবং নক্ষত্র ছাড়া। ঠিক আছে? আচ্ছা, তো আসো আমরা এই পার্ট 3 কিছু গুরুত্বপূর্ণ নোট করব এবং জানব। প্রথমে আসো, আমি লিখেছি সূর্য ও নক্ষত্রের কেবল নিজস্ব আলো আছে বা রয়েছে। 2 নম্বরে আসো, কালো বস্তু উৎস থেকে আসা আলো বেশি শোষণ করে, অর্থাৎ যে সকল বস্তু কালো, সে কালো বস্তুই সূর্য থেকে যে আলো সমূহ আসে সে আলো সমূহ বেশি শোষণ করে। ওকে, আচ্ছা। 3 নম্বরে আসো, কোন বস্তু সম্পূর্ণ আলো শোষণ করলে আমরা বস্তুর থেকে কালো দেখি। যে আলোটা আসে সব আলো শোষণ করে ফেললে আমরা তখন ওই বস্তুটাকে কালো দেখি। অনুজ্জ্বল রঙের চেয়ে উজ্জ্বল রং বেশি পরিমাণ আলো শোষণ করে। ওকে, লাস্ট নাম্বারে আসো, সাদা রঙের বস্তুর প্রতিফলন ক্ষমতা সবচেয়ে বেশি হয়। বুঝে গেছে? অর্থাৎ রঙিন বস্তুর আলোর প্রতিফলন ক্ষমতা কম হয় এবং সাদা রঙের বস্তুর প্রতিফলন ক্ষমতা বেশি হয়। তোমরা আশা করি এতটুকু বুঝতে পারছো। আমি যে নোটগুলো লিখেছি তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, যদি তোমরা বুঝতে পারো আমরা আর কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নোট করি। তো একটু দেখো,
আসো, তোমরা আশা করি আমি একটা চিত্র এঁকেছি, তোমরা দেখতে পেয়েছো। তো দেখা যাচ্ছে এই চিত্রটা মনে করো একটা দর্পণ বা আমাদের ঘরের সামনে যে আয়না রয়েছে সেই আয়নাটা। তো আয়নার মধ্যে যখন আলো এসে পড়ে, সে আলোটা এসে বাধা পেয়ে আবার চলে যায়। তো যেখানে বাধাটা পায় তার এক পাশে থাকে মসৃণ এবং উজ্জ্বল, এবং অপর পাশে থাকে প্রলেপ লাগানো বা রং লাগানো। একে বলা হয় প্যারা লাগানো বা সিলভারিং করা। তার অপর প্রান্তে যে মসৃণ পাত থাকে সেখানেই মূলত আলোটা প্রতিফলিত হয়। আচ্ছা, তো যেখানে এসে হয় সেই পৃষ্ঠটাকে বলা হয় মূলত প্রতিফলক পৃষ্ঠ। আচ্ছা, এটাকে আমি এম প্রাইম দ্বারা প্রকাশ করেছি। এবার আসো, যেখান থেকে আলোটা আসে, এই আলোটা যেখান থেকে আসে সেটাকে বলা হয় উৎস। সে উৎস থেকে আলোটা যেই পথ বরাবর বা যে রেখা বরাবর বা যে রশ্মি বরাবর দর্পণে এসে পড়ে, আলোর সে যেই পথে আসে সেই পথকে বলা হয় আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিকে আমি ও দ্বারা প্রকাশ করেছি। এই আপতিত রশ্মি দ্বারা আলোটা এসে দর্পণে যেই বিন্দুতে পড়ে সেই বিন্দুকে বলা হয় আপতন বিন্দু। সে আপতন বিন্দুকে আমি ও দ্বারা প্রকাশ করেছি। আচ্ছা, তো আলোটা যেখানে সে পড়ে সেটা আপতন বিন্দু হয়। সেই আপতন বিন্দুতে আমি যে লম্বটা এঁকেছি সেই লম্বকে বলা হয় অভিলম্ব। আর এই অভিলম্ব এবং আপতিত রশ্মি যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণকে বলা হয় আপতন কোণ। আর সেই আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ইমেজ অ্যাঙ্গেলের সে আই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো আলোটা প্রতিফলক পৃষ্ঠের আপতন বিন্দুতে পড়ে, যেহেতু এটা মসৃণ পৃষ্ঠ এবং উজ্জ্বল পৃষ্ঠ, সেখান থেকে আলোটা পরে মাত্র এক দিকে প্রতিফলিত হয়ে বা নির্গত হয়ে চলে যায়। এই চলে যাওয়ার ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলন। তো আলোটা দর্পণে আপতিত হয়ে যেই পথ বরাবর চলে যায় সেই পথকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আমি সেটাকে ও বি দ্বারা প্রকাশ করেছি। বুঝা গেছে? আর এই প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সাথে যেই কোণটা উৎপন্ন করেছে সে কোণকে বলা হয় প্রতিফলন কোণ। আর এই প্রতিফলন কোণের ইংলিশ মিনিং হচ্ছে রিফ্লেক্ট অ্যাঙ্গেল। আর সেখান থেকে যেহেতু আর আছে রিফ্লেক্টেড, সেই তাই এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। বুঝা গেছে? তো আমরা জানলাম আপতিত রশ্মি কি, অঙ্কিত অভিলম্ব কি, আপতন বিন্দু কি, প্রতিফলিত রশ্মিটা কি, প্রতিফলক পৃষ্ঠটা কি, আপতন বিন্দুটা কি, আপতন কোণটা কি এবং কি দ্বারা প্রকাশ করা হয়, এবং প্রতিফলন কি এবং কি দ্বারা প্রকাশ করা হয়।
তো এখানে সবচেয়ে মজার বিষয় হলো দুইটি। এক নাম্বার মজার বিষয় হলো এখানে আপতন কোণ আই সর্বদা বা সব সময় আর এর সমান হবে, অর্থাৎ প্রতিফলন কোণে সমান হবে, অর্থাৎ আই কোণ এবং আর কোণ সব সময় সমান হবে। অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় এটাও হবে 30 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি হয় এটাও হবে 45 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও হবে 60 ডিগ্রি। বুঝা গেছে? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এই আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বটা একটা সরলরেখার মধ্যে অবস্থান করে। আমি আবার বলি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এই দুইটা হচ্ছে এদের গুরুত্বপূর্ণ নোট। আর একটা মাত্র জিনিস করে আমরা এখন শেষ করে দেব, সেটা হচ্ছে যেহেতু আমি ধরেছি এই যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এই আপতিত রশ্মিটা এই যে প্রতিফলক পৃষ্ঠ, সেই প্রতিফলক পৃষ্ঠের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যদি আমাদের এটা বের করতে বলে তবে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই পুরা কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি, এই সম্পূর্ণ কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা সেই 90 ডিগ্রি থেকে এই 30 ডিগ্রি বিয়োগ করে দিলে এই কোণের মানটা পাবো। অর্থাৎ সেই 90 থেকে আমরা 30 ডিগ্রি বিয়োগ করে দিলে হবে 60 ডিগ্রি। অর্থাৎ এখানে প্রতিফলক কোণ এখানে প্রতিফলক কোণ, সে প্রতিফলক কোণের মানটা হবে 60 ডিগ্রি। ওকে, এটা যেমন 60 ডিগ্রি, তাহলে এটাও হবে 60 ডিগ্রি, কারণ প্রতিফলক কোণ দুটি পরস্পর সমান হয়। আর এটাও হবে প্রতিফলক কোণ। ওকে, তো ঠিক আছে, আমরা আজকে এতটুকু শিখি, বেশি শিখলে মনে থাকবে না, বাকিগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, তো আজকে ক্লাস আমাদের এতটুকু থাক। তো সবাই বাসার মধ্যে সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসার মধ্যে একটু লেখাপড়া করো, এই প্রত্যাশা রেখে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই